শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। আজকে যেহেতু বৃষ্টি বিঘ্নিত সকাল, আমরা সবসময় দেখে থাকি যারা পত্রিকাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকেন তারা একেবারেই খুব কষ্টসাধ্য এটি কাজ। আমরা দেখি যে যখনই বৃষ্টি বিঘ্ন ঘটায় তখনই তারা আসলে এই কাজটি খুব ভালোভাবে করতে পারে না, যখন পত্রিকা পৌঁছানোর কাজ। ঠিক এই আমরা এরই কারণেই কিন্তু আজকে পত্রিকা এখনো পর্যন্ত হাতে পাইনি। ফলে ডিজিটাল বাংলাদেশ, এখন বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের স্মার্টফোন ব্যবহার করে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। শুরুতেই যে পত্রিকাটি দিয়ে আমরা শুরু করি, আজকেও সেই পত্রিকার এই পেপার দিয়েই শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমার হাতে রয়েছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আজকে, ফাঁসির দিন গুণে এক নারীর 24 বছর। শরীফাকে কেউ মনে রাখেনি। 2000 সালে বিচারিক আদালতে ফাঁসির রায়ের পর থেকে মৃত্যুর দিন গুনছেন। কারণ ইতিহাসে এত দীর্ঘ সময় কোনো নারীর ফাঁসির সেলে থাকার নজির নেই। একই মামলায় সামাদ নামের আরেক আসামিও আছেন ফাঁসির সেলে। হাইকোর্টে 2003 সালের পূর্ণাঙ্গ রায় পেতে 13 বছর, আপিল বিভাগে 21 বছরও নিষ্পত্তি হয়নি মামলাটি। দর্শক, আরেকটি ছবি আমরা দেখছি, সেটে দেখা যাচ্ছে ভ্যাপসা গরমের পর প্রশান্তির বৃষ্টিতে বিচ্ছে 2 শিশু। ছবিটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে এই যে বৃষ্টি অনেকের কাছে স্বস্তির কারণ হলেও অনেকের কাছেই কিন্তু বিপদের কারণ। আমরা দেখছি যে বৃষ্টি হলে অনেকেই খুশি হন, আবার অনেক মানুষ আছেন যারা নিবৃত্তে ভিতরে ভিতরে ধুকে ধুকে কাঁদতে থাকেন। কারণ অনেকেই আছে যারা দিন এনে দিন খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারে না। ফলে যারা তাদেরকে কাজগুলো দিয়ে থাকেন তারাও কিন্তু আসলে তাদেরকে কাজে নেন না। ফলে তাদের এক ধরনের না খেয়েই থাকতে হয় বা খুব কষ্ট করেই তারা আসলে জীবন ধারণ করে। আবার আমরা দেখছি যে এই বৃষ্টির কারণে, লাগাতার বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে বন্যার যেই শঙ্কা এবার কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে সিলেটের বেশ কয়েকটি নদী, সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদীর পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে, এবং আমরা দেখছি যে তিস্তার পানিও কিন্তু বেড়ে যায় এই যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে অনেকের কাছে বৃষ্টির স্বস্তি হলো, অনেকের কাছে কিন্তু এই বৃষ্টি বিপদেরও কারণ বটে। দর্শক, এরপর আমরা দেখছিলাম সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস। দেশি পাইলট চালান প্রশাসন, বিদেশিরা চালান বিমান। 10 লাখ টাকার পাইলট দিয়ে প্রশাসনিক কাজ, বিদেশি পাইলটদের বেতনে বিপুল ডলার যাচ্ছে বিদেশে। সংসদে কড়া সমালোচনা, শিক্ষায় দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না। দেশে আসলে যখনই দুর্নীতির সংবাদগুলো সামনে চলে আসে একের পর এক, আমরা দেখি যে কখনো শিক্ষা, কখনো স্বাস্থ্য, এক এক জায়গায় আমরা এই যে দুর্নীতির যে খবরগুলো দেখি আসলে এক এক জায়গায় কিন্তু এক এক জায়গাকে ছাপিয়ে যাচ্ছে। এবং স্বাস্থ্যের যে দুর্নীতির খবর এটি কিন্তু প্রতিনিয়তই সবার সামনে চলে আসে, যেহেতু স্বাস্থ্য একটি বড় খাত এবং সব ধরনের মানুষের একটা পর্যায়ে স্বাস্থ্যের সেবা নিতে হয়। ফলে এই যে ভোগান্তির কিন্তু সবার সম্মুখীন হতে হয়। সে একইভাবে শিক্ষাও সেই ধরনেরই খাত। আসলে যখন আমরা দেখি যে আসলে যেই সব খাতে মানুষ সরাসরি সম্পৃক্ত থাকে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, এই যে জিনিসগুলো রয়েছে এইসব খাতের সাথে মানুষ সরাসরি জড়িত বলে আসলে মানুষ বুঝতে পারেন যে আসলে এইসব খাতের যে দুর্নীতির সংবাদগুলো। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখি যে যেসব খাতের সাথে সরাসরি সংশ্লিষ্ট না মানুষ, সেই সব খাত সম্পর্কে কিন্তু যে দুর্নীতির খবর, সেই দুর্নীতির খবরগুলো কিন্তু মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে। দর্শক, আমরা এই বিষয়গুলো দেখি, যেমন এই কয়েকদিন আগে যেই আমরা দেখলাম যে যারা সেনাবাহিনী প্রধান সাবেক জেনারেল আজিজের যেই দুর্নীতির খবর, সেই দুর্নীতির খবর কিন্তু সাধারণ মানুষের জানবার কথাও নেই এবং সাধারণ মানুষ কিন্তু সেগুলো দেখভালও করেন। এবং একই সাথে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদেরও যেই দুর্নীতির খবর, সেই খবরও কিন্তু সরাসরি সাথে আসেন এবং যেহেতু মানুষ বেশি সম্পৃক্ত। আমরা এনবিআর এর কথা দেখেছি যে এনবিআর এর এখন যে কর্মকর্তা রয়েছে তাদের খবরও কিন্তু এখন সামনের দিকে চলে আসছে। ফলে এই যে যারা যেই সব সেবা মানুষের অনেকদিন পরে নিতে হয় এবং অনেক পরে যেতে হয়, সেই সব সেবার খাতগুলো রয়েছে, সেগুলোতে দুর্নীতি হলেও আসলে সেগুলো বোঝা এবং জানা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে সেগুলো গণমাধ্যমের সামনেও খুব বেশি আসে না। বাংলাদেশে একটি অভ্যাস তৈরি হয়েছে, চিরচেনা অভ্যাস বলা চলে, সেটি হচ্ছে যখনই কারো দুর্নীতির খবর প্রকাশ্যে চলে আসে তখনই কিন্তু বিভিন্ন সংস্থা, যেমন রয়েছে দুর্নীতি দমন কমিশন বলি বা বিভিন্ন সংস্থা, এনবিআর থেকে শুরু করে যারা রয়েছে, তারা কিন্তু পদক্ষেপ নিতে দেখা যায়। কিন্তু আগে থেকেই কেউ আসলে এগুলো কাজ করে, যখন গণমাধ্যমে কোনো বিষয় ঢালাওভাবে প্রকাশ করা হয়, গণমাধ্যমে যেসব বিষয় সামনে চলে আসে সেই সব বিষয়ে আমরা দেখি যে সেসব বিষয়ে সবাইকে উদ্যোগ নিতে। এই যে কয়েকদিন আগে সাদেক এগ্রুর যে ঘটনা আমরা দেখলাম, 15 লাখ টাকা ছাগলের
ছাগল কাণ্ড নিয়ে যে ঘটনা শুরু হয়েছে, সেই সাদিক এগ্রো কিন্তু অবাধে ব্যবসা করে যাচ্ছিল, কিন্তু যখনই এটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া শুরু হলো, এরপরে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে দেখা গিয়েছে, বিভিন্ন সংস্থা এখন গিয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে, বিভিন্ন সংস্থা এখন তাদের অভিযান চালাচ্ছে, তাদের তৎপরতা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কেন আগে থেকে এইসব বিষয়গুলো নিয়ে কাজ করা হয় না, কেন এইসব বিষয়ে সমাধান করা হয় না, সেটি নিয়ে কিন্তু অনেক মহলে নানান ধরনের কথা রয়েছে। আমরা দেখি যে বাংলাদেশে যে এই যে অভ্যাস তৈরি হয়েছে, ফলে যারা দুর্নীতিবাজ তারা কিন্তু এক ধরনের অবাধে নিবৃত্তে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন, ফলে তারা ধরা ছোঁয়ার বাইরেই যাচ্ছেন। অর্থাৎ এই কারণে এখন যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বলছেন যে যার যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করে, এবং যেই সংস্থাই হোক সেটি সরকারি বেসরকারি, সেই সংস্থাগুলো তাদের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে, তাহলে এই ধরনের দুর্নীতিবাজ কিন্তু সহসাই তৈরি হবে না। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে দুর্নীতির যে খবর, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষা একটি বড় খাত, আমরা যেটিকে সেবা খাত বলা হয়, অনেকেই বলে যে এটি সেবা খাত, কিন্তু এই সেবা খাতকেই যখন আসলে ব্যবসা বানিয়ে ফেলেন, তখন কিন্তু বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা সেটি কিন্তু দেখি। ফলে শিক্ষার যে দুর্নীতি রয়েছে, কারণ শিক্ষিত একটি জাতি আসলে গঠন হয় একটি দেশের কারিকুলামের উপর ভিত্তি করেই, ফলে এই যে শিক্ষিত একটি জাতি গঠন করবার লক্ষ্যে, একটি স্মার্ট জাতি গঠন করবার লক্ষ্যে সরকারের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের শঙ্কা কিন্তু তৈরি হতে পারে। দর্শক, বাকি যে পত্রিকাগুলো আমাদের আয়োজনের মধ্যে থাকে, এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন অন্যতম। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এই পেপারের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পাবলিক বিশ্ববিদ্যালয় শাটডাউন, প্রত্যয় পেনশনের স্কিম বাতিল দাবি শিক্ষকদের, আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরাও। এর পাশে দেখছি পাশ হলো 7,97,000 কোটি টাকার বাজেট। কম দামে ইভিএমে ঝুঁকছে এসি, নতুন প্রকল্পের পরিকল্পনা, দল ও অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক, আরো 1 বছর বাড়ছে প্রকল্পের মেয়াদ। এদিকে আমরা দেখছি দুর্নীতির বিরুদ্ধে চলছে অভিযান, মামলা চলতি সপ্তাহে বেঞ্জুরের ফ্ল্যাট খুলতে ম্যাজিস্ট্রেটের নিয়োগ, সম্পদের খোঁজে দুদক, বিদেশ যেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান মতিপত্নী, সেই এনবিআর সচিব বদলি, চাকরিচ্যুত ওএসপি। অর্থ সংকটে পুলিশের হেলিকপ্টার কেনা পেছালো, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবার কয়লার ছাই নিয়ে 9-6। শিক্ষা খাতে দুর্নীতি নিয়ে উত্তপ্ত সংসদ, যেটি বলছিলাম দর্শক একটু আগেই আমরা। পোশাক খাত 11 মাসে বেড়েছে 6.5%, রপ্তানি আরো বৃদ্ধির আশা বিজিএমইএ সভাপতির। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার বাইরে বাড়ছে বাজার, অপ্রচলিত বাজারে বেড়েছে রপ্তানি। আসলে এটি দেশের জন্য একটি আশার সংবাদ, কারণ আমরা দেখেছিলাম যে আসলে বাংলাদেশের যে সবচেয়ে বড় একটি খাত, সেটি হচ্ছে যে এই পোশাক খাত। এই পোশাক খাতের কিন্তু আমরা দেখি যে এই পোশাক খাতের উপর নির্ভর করেই বাংলাদেশে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে গিয়েছিল বিভিন্ন সময়, করোনা থেকে শুরু করে আমরা দেখেছিলাম করোনা, এরপরে বিভিন্ন বিশ্বযুদ্ধ, সবসময়ই কিন্তু বাংলাদেশকে একটি বড় ধরনের সবসময় অর্থনৈতিক চাকা সচল রাখবার জন্য যেই সবচেয়ে বড় সাপোর্ট দিয়ে আসছে, যেটি হচ্ছে যে পোশাক খাত এবং রেমিটেন্স। অর্থাৎ এই যে দুটি খাত রয়েছে, রেমিটেন্স এবং পোশাক খাত, রেডিমেড গার্মেন্টস সেক্টর, সেই এই দেশের এই দুটি বিষয় কিন্তু আমরা সবসময় দেখি যে এই দুটি বিষয় সবসময় সামনে চলে আসে, এবং ফলে এই যে বাংলাদেশে যখনই দেখি যে এই দুটি বিষয়ের উপর চাপ প্রয়োগ করে, ফলে সরকার এখন উচিত হবে যে এই দুটি খাতকে আরো বেশি কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, যাতে করে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসে, হুন্ডি থেকে না এসে যাতে সরাসরি টাকাগুলো বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, ফলে রিজার্ভ কিন্তু বাড়বে, এবং একই সাথে এই যে রপ্তানি যে খাত রয়েছে, আর্থিক সেক্টর রয়েছে, রেডিমেড গার্মেন্টস সেক্টর রয়েছে, সেখানেও সরকারের নজরদারি বাড়ানো দরকার। দর্শক, আমরা চলে যাচ্ছি যুগান্তর পত্রিকা যেটি শুরুতেই সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছিলাম এনবিআর এর 2 কর্মকর্তার দুর্নীতি, ফয়সালকে বগুড়ায় বদলি, হদিস নেই মতিউরের। বেঞ্জিরের ফ্ল্যাটে ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ, বাজেট পাস আজ থেকে কার্যকর, পরীক্ষামূলক ট্রেন চালু হতে পারে এ মাসে। বাংলাদেশ ভারত ট্রানজিট। প্রত্যয় স্কিম বাতিলের দাবি, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ, সর্বজনীন পেনশন সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের কিছু করার নেই শিক্ষামন্ত্রী। সহায়তা কমেছে 20 থেকে 50% প্রণোদনা হ্রাসে, চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত। আমরা দেখছিলাম যে আসলে রপ্তানি খাতের যে
লক্ষ্যমাত্রা সেটি কিন্তু প্রবৃদ্ধি সেটি কিন্তু বাড়ানোর লক্ষ্যে আসলে উদ্যোগ দিয়েছেন ব্যবসায়ীরা। এরপরে আমার কাছে যেই পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছি দর্শক আপনাদেরকে। সর্বজনীন পেনশনে আপত্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ, বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষায় টাকা ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতি ও শিক্ষা খাতের অনিয়মে সংসদে ক্ষোভ, বেঞ্জিরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের। বড় পরিবর্তন ছাড়াই বাজেট পাস, আজ থেকে কার্যকর। এইচএসসির প্রথম দিন অনুপস্থিত 15,000, বহিষ্কার 49 জন। আমরা দেখছিলাম যে গতকাল দর্শক মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু সবাইকে পরীক্ষার হলে যেতে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে এই বৃষ্টি উপেক্ষা করেই সবাই কিন্তু গতকাল পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এবং বৃষ্টি হলেও কিন্তু পরীক্ষা আসলে যতটুকু জানা গিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে সেটি হচ্ছে যে প্রশ্নপত্র সহজ হওয়াতে তারা কিন্তু খুব বেশি বেগ পেতে হয়নি এবং খুব ভালোভাবেই তারা পরীক্ষা দিতে পেরেছেন। ঝিরিঝিরি বৃষ্টি ছিল এবং বৃষ্টি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দর্শক আমরা চলে যাচ্ছি সমকাল পত্রিকাও সেই একই সংবাদই করেছে। আমরা দেখছি আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সর্বজনীন পেনশন প্রত্যয় চালু আজ, অফশোর হিসেবে সৌদির তহবিলে চাইবে বাংলাদেশ, শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি, টাকা ছাড়া কিছুই হয় না, এমপিওর জন্য টেবিলে দিতে হয় ঘুষ, ভবন হয়েছে পরিবর্তন হয়নি শিক্ষার মানের, প্রতিটি বিভাগে হাইকোর্টের বেঞ্চ করার দাবি, কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের, রামচন্দ্রপুর খালে রাম রাজত্ব, বেঞ্জিরে 4 ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ। দর্শক জানাছিলাম ইত্তেফাকের যে প্রধান সংবাদগুলো রয়েছে সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। নতুন অর্থ বছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর, সংকট উত্তরণে এই বড় চ্যালেঞ্জ। এবার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই নিয়ে 9-6। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সর্বাত্ম কর্মবিরতি, সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে যুক্ত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা হবে না, সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর মতিউরের সম্পদের খুঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি, বেঞ্জিরের 4 ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ, এনবিআর এর সাবেক কর্মকর্তার 4 কোটি টাকার অবৈধ সম্পদ। এরপর দর্শক একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছি যে সবচেয়ে আলোচিত এবারের সংসদ সদস্য যিনি রয়েছেন ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভোগান্তির সংবাদ সবার সামনে নিয়ে এসে যিনি সবার নজর কেড়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দুল হক সুমন। সেই সৈয়দুল হক সুমনকে নিয়ে কিন্তু আমরা নানান সময় নানান ধরনের সংবাদ হতে দেখেছি। আজকে যেই সংবাদটি করেছে সেটি হচ্ছে হত্যার হুমকি নিয়ে ব্যারিস্টার সুমনের প্রশ্ন, রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় না, মনে হচ্ছে পুলিশ অপমৃত্যু রেকর্ড করতে বসে আছে, আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা তদন্তে অনেক দূরে গিয়েছি। আক্তার হোসেন, হবিগঞ্জের পুলিশ সুপার। দর্শক আমরা জানি যে আসলে এই মুহূর্তে সংসদে বিরোধী দলীয় যারা নেতা রয়েছে তাদের যে ভূমিকা সেটি নিয়ে অনেকেই নানানভাবে একই সময় একই রকমের প্রশ্ন তোলেন। তারপর আমরা দেখি যে মাঝে মধ্যেই তারা যে স্বরূপে আসলে বিরোধী দল আসলে যে কাজ করবার কথা তারা কিন্তু সেই কাজটি করে থাকেন। অন্যদিকে ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় আমরা দেখেছি দুর্নীতির বিরুদ্ধে তার যে কণ্ঠস্বর তিনি উচ্চার করে রাখেন সেটি কিন্তু তিনি অব্যাহত রেখেছেন, ফলে তাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে আসলে এই বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে রাষ্ট্রযন্ত্র বাঁচিয়ে রাখতে চান না। তিনি কিন্তু এই ধরনের একটি মন্তব্য করেছেন, অর্থাৎ কেন এটি নিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয় না, একের পর এক কেন তাকে হুমকি দেওয়া হচ্ছে সেটি নিয়ে কিন্তু তিনি এই বছর। দর্শক আমরা দেখছিলাম যে আসলে এই বৃষ্টি আসলে অনেকের জন্য ভালো সংবাদ বয়ে আনলো, অনেকের জন্য সুখকর হলো, অনেকের জন্য এই বিপদের কারণ। সেই সংক্রান্ত একটি সংবাদ এসে আসলে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ সব জায়গা। আমরা দেখছি এটি সিলেটের একটি জায়গা থেকে তোলা ছবি। সংসদে বিরোধী ও স্বতন্ত্র এমপিরা শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতি হচ্ছে। আমরা দেখেছি সংসদে গতকালকে এই বিষয়গুলো নিয়ে উত্তপ্ত ছিল যে কিভাবে এত দুর্নীতি হচ্ছে সেটি নিয়ে।
সেটা যেখানে দর্শক উচিত হলো যে আসলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা, সেখানে আমরা দেখি যে শিক্ষার মান উন্নয়ন তো দূরেই থাকা, আসলে যেই হারে দুর্নীতি হচ্ছে সেটি আসলে ভয়াবহ। যেটি আমরা বলছিলাম যে আসলে এই যে সব জায়গায় সব খাতের যে দুর্নীতির খবরগুলো সেটি আসলেই মানুষের বিবেকের আলোতে, যেটি কি আসলে সবচেয়ে ইসলামিক ফাউন্ডেশন যেটিকে বলা হয়, আমরা একটু বলছিলাম যেসব খাত মানুষের প্রয়োজন হয় না সচরাচর সেখানে যাওয়া হয় না, সেসব খাতের দুর্নীতির সংবাদ কিন্তু আমরা জানি। ইসলামিক ফাউন্ডেশনের যে দুর্নীতি সেগুলো কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় গণমাধ্যমে খুব ঢালাওভাবে প্রচার না হলেও সেখানেও যে দুর্নীতির খবর সেটিও কিন্তু একটি বড় বিষয়। সবে অনেকেই ফলে হাস্যরস হিসেবে বলেন যে আসলে ইসলামিক ফাউন্ডেশনেই যদি আসলে দুর্নীতি হয়ে থাকে তাহলে অন্য যেসব জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতে কি পরিমাণ দুর্নীতি হতে পারে সেটি তো দেখবারই বিষয় রয়েছে। দর্শক আমরা জানাছিলাম কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। সেখানে আমরা দেখলাম যে যেই সংবাদগুলো প্রাধান্য পেয়েছে আজকে, দর্শক আমরা চলে যাচ্ছি প্রথম আলোর যে অনলাইন সংস্করণ, সেই অনলাইন সংস্করণে প্রথম আলো অনলাইন সংস্করণে যেই সংবাদগুলো আজকে প্রকাশিত হয়েছে। হোলি আর্টিজানে হামলার 8 বছর, আনসার আল ইসলাম তৎপর, অন্যরাও স্থিমিত। দর্শক আমরা দেখছি যে হোলি আর্টিজান ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়, বিশেষ করে যারা বাংলাদেশে বিভিন্ন কূটনীতিক রয়েছে তাদের জন্য যে অনিরাপত্তার একটি প্রশ্ন তোলা হয়েছিল এই হোলি আর্টিজানকে নিয়ে, সেটি কিন্তু বাংলাদেশের আগে এই ধরনের হামলা কখনো ঘটে, সেই হামলা কিন্তু 8 বছর আজ। সেই যারা এই হামলার ঘটনা ঘটিয়েছিল তাদের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে আমরা যে জঙ্গির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জঙ্গির বিরুদ্ধে সরকারের যে অবস্থান সেটি আমরা দেখেছি যে তারা সবসময় তৎপর রয়েছেন, কিন্তু এরপরও আসলে কিভাবে এই জঙ্গিদের তৎপরতা চালায় সেটি নিয়েও কিন্তু কাজ করা দরকার। বৃষ্টি আরও বাড়তে পারে, মাস জুড়ে কেমন থাকবে সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখছি। রাহুল দ্রাবিড় শূন্যতা থেকে পূর্ণতা এবং বেকারত্বের আনন্দ, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামো অনুমোদনে আজ বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। দর্শক এরই মধ্য দিয়ে আমাদের যেই নির্দিষ্ট সময় সেটি কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের এই অনুষ্ঠানের। আজকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে গত কয়েকদিন ধরেই, কয়েক মাস ধরেই দেখি যে আসলে দুর্নীতির যেই খবরগুলো সেগুলোই প্রকাশ পাচ্ছে, একের পর এক দুর্নীতির যে খবর আমরা দেখি। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতি, কখনো সেনাবাহিনীর প্রধানের দুর্নীতি, কখনো এনবিআর এর মধ্যে দুর্নীতি। সম্প্রতি গতকালকে কিন্তু সংসদ উত্তপ্ত ছিল শিক্ষা খাতের যে দুর্নীতি, সেই শিক্ষা খাতের দুর্নীতি নিয়ে। ফলে এইসব দুর্নীতি কিন্তু এখনই সময় এসেছে বাংলাদেশকে যেহেতু সামনের দিকে এগিয়ে নেওয়ার একটি পরিকল্পনা এবং স্মার্ট বাংলাদেশ করার, স্মার্ট জনগণ করবার পরিকল্পনা রয়েছে। সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগণ করবার, স্মার্ট অর্থনীতি করবার জন্য কিন্তু এই সব যারা দুর্নীতিবাজ রয়েছে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সরকার সেটি করবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো দৈনিক পত্রিকার খবরাখবর নিউজ টেলিভিশন নিয়মিত আয়োজন সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।